ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় টানা 4 দিন ভবানীপুরে প্রচার করবেন। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করলেও ভবানীপুরে সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত মাঠে নামতে দেখিনি। তার হয়ে ফিরহাদ হাকিম ব্যাটিং চালাচ্ছেন বটে, কিন্তু শেষ 4 দিন ভবানীপুরে প্রচারের ঝড় তুলবেন তৃণমূল নেত্রী। 24 থেকে 27 এপ্রিল টানা কি ভাবনা চিন্তা রয়েছে, প্রবীরের কাছে যাব, আমাদের প্রতিনিধি প্রবীর। দেখো সব্যসাচী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এখন পর্যন্ত তার দলে 291 জন প্রার্থী রয়ে প্রায় 80টি জনসভা করে ফেলেছেন। এর মধ্যে রোড শো রয়েছে আরও প্রায় 10টার মতো। অর্থাৎ গত 25 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চষে বেড়াচ্ছেন তার দলের প্রার্থীদের প্রচারে। স্বাভাবিকভাবেই তিনি তার যে বিধানসভা কেন্দ্র ভবানীপুর সেখানে সময় দিতে পারছেন না। এখন পর্যন্ত তিনি একটি কর্মী সভা করেছেন আর নমিনেশনের দিন একটা 500 মিটারের র্যালি করেছেন। এর বাইরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নিজের কেন্দ্রে পা দেননি। যেটা জানা যাচ্ছে যে প্রথম দফা নির্বাচন 23 তারিখে, দ্বিতীয় দফা নির্বাচন তারপর থেকে প্রচার শুরু হবে। এই দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ 4 দিন 24, 25, 26 এবং 27 তারিখ সম্ভবত বিকাল 5টা পর্যন্ত শেষ সময়সীমা। এই 4 দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টানা কর্মসূচি রাখছেন তিনি তার কেন্দ্রে। তিনি যেমন কলকাতা আশেপাশে যে সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে সেখানে যেমন প্রচার করবেন, কিন্তু তার কেন্দ্র টানা কিন্তু প্রচার করবেন, সেখানে সভা করবেন, সেখানে মিছিল করবেন এবং 8টি ওয়ার্ড যে রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, এই 8টি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও সভা বা কোথাও না কোথাও মিছিল করবেন। অর্থাৎ শেষ 4 দিনে নিজের কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল প্রার্থী ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয় নিয়ে আগেও কনফিডেন্ট ছিলেন, এখনো পর্যন্ত কনফিডেন্ট। শোনাই। এত ভোটার বাদ দিয়েছেন কেন? উকুনের মতো বেঁধেছে। কোনটা তৃণমূলের সিট, ওখান থেকে 20-30 হাজার বাদ দাও। আমার কনস্টিটিউশন 40,000 বাদ দিয়েছে। আমি বললাম মাত্র 40,000 বাদ দিলি কেন? 1 লাখ দে না, যদি 50,000 থাকে তার মধ্যেও আমি জিতে নেবো, জেনে রাখবি। আর কলকাতায় ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রচারের ঝড় তুলবেন তা নয়, অমিত শাহ 19 তারিখ থেকে টানা থাকবেন কলকাতাতেই। আমরা এই নিয়েও আপডেট নেব অমিত শাহর কর্মসূচি নিয়ে। কলকাতা কেন্দ্রিক কি কর্মসূচি রয়েছে, কি ভাবনা রয়েছে, যেখানে টানা অমিত শাহ থাকবেন। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি থাকতে চলেছেন। তার থাকার সম্ভাবনা সব থেকে বেশি কলকাতাতেই, কারণ যেহেতু তারপরের ফেজে বা দ্বিতীয় দফায় কলকাতাতে নির্বাচন রয়েছে এবং অমিত শাহ নিজে ভবানীপুরে সেদিনকে শুভেন্দু অধিকারীর জন্য মনোনয়ন জমা করার বিষয়ে রোড শো ছিল। অমিত শাহ নিজেই রাজ্যের মানুষকে এই কথা দিয়েছিলেন, এই ঘোষণা করেছিলেন যে তিনি রাজ্যে 15 দিন থাকবেন। সেক্ষেত্রে দেখতে গেলে 3 দিন অলরেডি তিনি থেকেছেন এবং সেটা যদিও দুর্গাপুর শিল্পাঞ্চলে তিনি সময় দিয়েছিলেন। এবার যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি 19 থেকে 27 তার এই সম্ভাবনা প্রবল হয়েছে। এই তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একাধিক সভা করবেন, শুধু তাই নয়, রোড শো হবে এবং তিনি সমস্ত মোর্চা, সমস্ত সেল কার্যকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকও করবেন। রণকৌশলী বৈঠক তো অবশ্যই, এবং তার সাথে সাথে প্রার্থীদের হয়ে বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে তিনি প্রচারে যাবেন। সেক্ষেত্রে ঠুলি বৈঠকে তিনি অংশগ্রহণ করতে পারেন। বেশ কিছু সেই প্রোগ্রাম কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং কলকাতাতেই তার থাকার জন্য একটি ঘরেরও বন্দোবস্ত করছেন বলে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্র মারফত। অনেক ধন্যবাদ মৌমিতা। আমি এই জায়গা থেকে বিশ্বজিৎবাবুকে যাবো। বিশ্বজিৎবাবু, তাহলে তো মোটামুটি কলকাতার ভোট, ভবানীপুর তো রয়েছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবারে কলকাতার ভোট ইন্টারেস্টিং অনেক আগে থেকে। যখন এসআইআর এর যে নামগুলো বাদ গেল, তারপরে বিরোধীরা দাবি করছিল যে অনেকগুলো আসন তারা প্রায় জিতে গেছে যেহেতু নাম বাদ গেছে। কিন্তু পাটিগণিতের হিসাবে তো আর নির্বাচন হয় না, কারণ সেখানে কাস্টিং ভোটের সঙ্গে টোটাল ভোটের একটা ডিফারেন্স থাকে। সেখানে যে বাদ গেছে তাদের পার্সেন্টেজ, তারা কাদের ভোটার বাদ গেছে সেটাও, যেমন যে অনেকে বিরোধীরা বলছেন এই ভোটার সব মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে চিরকালই শাসক দলের প্রতি অ্যান্টি ইনকামবেন্সি এই শহর অঞ্চলে বেশি থাকে এবং সেই কারণে অমিত শাহ কলকাতাটাকে টার্গেট করেছেন। কলকাতার যে 16টা আসন, সেই 16টা আসন যদি আমি বৃহত্তর কলকাতা ধরে নিই, তাহলে যে 16টা আসন, সেই 16টা আসনে তিনি চাইছেন যে হয় বিজেপি জিতুক বা বিজেপির মার্জিন কমুক।
সেক্ষেত্রে ভবানীপুর তো হাই ভোল্টেজ, কারণ সেখানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে আছেন, কারণ এর আগে যদি ভবানীপুরের রেজাল্ট গুলো আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এমন কোনো ঘটনা নেই যে এই মুহূর্তে কোনো ইস্যুও নেই। তুমি একটা ভেবে দেখো, এই দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, ঠান্ডা বাজার একদম, কোনো প্রচারে তেমন ঝড় নেই, কোনো ইস্যু নেই। কি হিসাবে ভোটারদের কাছে যাবে? এই এসআইআর নিয়ে শুধু ভোটারদের কাছে যাবে, ভোটারদের প্রত্যাশা, ভোটারদের দাবি সেগুলো। আবার এসআইআর নিয়ে মাঝখানে সুপ্রিম কোর্ট চলে এসছে, সুতরাং সাধারণ মানুষকে কি করে বোঝাবেন? আর একটা জিনিস ভাবো, বাংলার মানুষকে বোঝাতে গিয়ে বাংলার কোনো নেতা পাচ্ছেন না, আসতে হচ্ছে অমিত শাহকে। সেইভাবেই সারা বাংলা চষে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ একদম স্পেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ডোর টু ডোর এবং প্রত্যেকটা অঞ্চল মার্কিং করে যাবেন, আর অমিত শাহ কলকাতা মার্কিং করে, অর্থাৎ এক একটা এলাকা মার্কিং করে তার যে কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে যাবেন। অর্থাৎ বাঙালি আবেগে শান দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অমিত শাহ সংগঠনকে সাথ দিয়ে এই যে অ্যান্টি ইনকাম্বান্সি যে পরিমাণ থাকে সেটাকে কাজে লাগাতে এই এতদিন শহরে থাকার এবং পশ্চিমবঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। একদমই বিশ্ববাবু, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।